বাসর রাত আর তুই এখন আসলি? এখনো তো রাত হয়নি। কয়টা বাজে দেখ তো। মাত্র 10টা 3 বাজে। তাও রাত হয়নি? অন্যরা তো বিয়ে করে রাত 12টার সময় বাসর ঘরে যায়। আজকে আমি বিয়ে করলাম, প্রায় 4 বছর রিলেশন করার পর বিয়েটা করলাম। এখন দাঁড়িয়ে আছি বাসর ঘরের সামনে। ভিতরে আমার জন্য অপেক্ষা করছে নিশা। নিশা আমার বিয়ে করা বউ। আমি কোনো কিছু না ভেবেই রুমে চলে আসলাম। জানি রুমে গেলে আমার উপর দিয়ে যা কিছু বয়ে যেতে পারে। আমাকে রুমে আসতে দেখে নিশা খাট থেকে উঠে এসে আমাকে সালাম করতে যেই আমার পা ধরতে যাবে, এমন সময় আমি নিশাকে তুলতে তুলতে বলি, তোমার স্থান আমার পায়ে নয়, বুকে। তাই নাকি বাবু? আমাকে একটু বুকে নাও তো। বাহ, আজকে এত ভালো কথা বলছে। আসো তো জানো। হুম। বলে আমার বুকে তার মাথা রাখলো। আমি তাকে জড়িয়ে ধরে আছি। একটু শক্ত করে ধরো। ধরতেছি। বলে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আমার বুকে জোরে একটা কামড় দিল। আ এখনো ছাড়েনি। কি হলো বাবু? কামড় দিলে কেন? তো তোকে কি দেবো রে? এই তুই করে বলতেছো কেন? তো তোকে কি বলবো? হ্যাঁ, আমি আবার কি করলাম? আজকে আমাদের বাসর রাত আর তুই এখন আসলি? রেগে গেছে অনেক। এখনো তো রাত হয়নি। কয়টা বাজে দেখ তো। মাত্র 10টা 3 বাজে। তাও রাত হয়নি? অন্যরা তো বিয়ে করে রাত 12টার সময় বাসর ঘরে যায়। তো তুই কি তোদের মতো অ্যারেঞ্জ করে বিয়ে করেছিস নাকি? না, তাহলে এতক্ষণ কই ছিলি? বাহিরে বাঁচার জন্য বললাম। যা, তাহলে বাইরেই থাক, 12টার পরে রুমে আসবি। আমাকে ধরে যে বাইরে বের করে দিবে তখনই। ও বুঝেছি, আমি তোমাদের মতো টাকাওয়ালা না বলে অ্যারেঞ্জ ম্যারেজ করতে পারিনি, তাই আমাকে বাইরে করে দিয়ে অপমান করতেছ। আরে না, আমি সেটা বলিনি তো। তাহলে এইভাবে বলছো কেন? সরি, আর বলবো না। আচ্ছা, এসব বাদ দাও, চলো আমাদের কাজ শুরু করি। কি কাজ? আরে মানুষ বাসর করতে যা করে তার কাজ। তাই এতই শখ বাসর করার? আমার দিকে এগুতে এগুতে। আসো। তারপর আমি আর নিশা বাসর করতে লাগলাম। এবার পরিচয় দেওয়া যাক। আমি নীল মেহেরাজ। এই পৃথিবীতে আমার আপন বলতে শুধু এই নিশেই আছে। আমার জন্মের পর মা মারা যায়, এবং আমার যখন 13 বছর বয়স তখন বাবা মারা যায়। তারপর থেকে আমি একা হয়ে গিয়েছিলাম। বাবা রেখে যাওয়া সম্পত্তি বেচে কিনে কোনো মতে অনার্স পাস করি। ভার্সিটিতে নিশার সাথে আমার প্রথম দেখা হয়ে যায়। ও হ্যাঁ, নিশা আমার সদ্য বিয়ে করা বউ। আমরা আজ 4 বছর রিলেশন করার পর বিয়েটা করলাম। ওর নাম নুরে তাবাসসুম নিশা, ভলুক বাবার একমাত্র মেয়ে। আজকে আমরা পালিয়ে বিয়ে করলাম, কারণ আমাদের বিয়েটা কখনো নিশার বাবা মেনে নেবে না, তাই বাধ্য হয়ে পালিয়ে বিয়ে করলাম। বিয়েটা করতে আমার আর নেশার প্রাণপ্রিয় বন্ধু সাহায্য করলো। তাদের দিন কখনো ভোলার মতো না, শোধ করার মতো না। সকালবেলা কারো বিচার চুলের পানির ফোঁটা এসে আমার মুখে পড়তেই ঘুম নষ্ট হয়ে যায়। আমি ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখি নিশা একটা শাড়ি পরে আয়নার সামনে চুল আঁচড়াচ্ছে। তার কোমর একটু করে দেখা যাচ্ছে। আমি উঠে গিয়ে তার কোমরে একটু চাপ দিয়ে ধরতেই নিশা বলতে লাগলো, সকালবেলা আবার কি শুরু করলে? কই কিছু না তো। বলতে বলতে জড়িয়ে ধরছি। এখন ওসব বাদ দাও, আগে বাড়িটা ঠিক করতে হবে। একটু পরে করো। এক্ষুনি করব, আর তুমিও আমাকে সাহায্য করবে। চলো, তারপর না হয় আবার। কি আবার বলো? কিছু না তো, চলো কাজ করি। না, আবার কি এটা বলো। না মানে তোমার কোমরটা ধরবো। ওকে ওকে, চলো। আসলে আমরা কালকে পালিয়ে বিয়ে করে এই বাড়িটা ভাড়া নিয়েছি, তাই সব পরিষ্কার করতে হবে। তারপর দুজনে মিলে বাসা টাপতে লাগলাম। পরিষ্কার বলতে হলো জিনিসপত্রগুলো ঠিকঠাক করা, কারণ জিনিসপত্রগুলো এলোমেলো হয়েছিল, সেগুলো ঠিক করতে লাগলাম। আমরা যে বাসায় উঠেছি সেই বাসাটা দোতলা, আর আমরা উপরের তলা উঠেছি। আমাদের ফ্ল্যাটে মাত্র 2টা রুম, একটা বাথরুম ও চিকেন রুম। তারপর দুজনে মিলে বাসাটা পরিষ্কার করলাম। নেশা একটু বেশি কাজ করেছে, আর আমি একটু কম করেছি, দুজনেই ক্লান্ত। আমি আর নেশা গিয়ে শুয়ে পড়লাম, কারণ দুজনেই ক্লান্ত। নেশা শুয়ে পড়ে বারবার পায়ের দিকে হাত দিচ্ছে, তা আমি দেখতে পাচ্ছি। তাই আমি উঠে গিয়ে নেশা পা টিপতেই নেশা বলতে লাগলো, নেশা চোখ বন্ধ করেছিল,
আসলে নিশা কখনো এসব কাজ করেনি, কারণ বড়লোক বাবার একমাত্র মেয়ে, তাই হয়তো কখনো এত কাজ করেনি। এই কি করছো? ছাড়ো ছাড়ো। কেন, আমি আবার কি করলাম? তুমি আমার পা টিপছো কেন? আরে আমার মনে হলো যে তোমার পায়ে মনে হয় ব্যথা করছে, তাই টিপে দিচ্ছি। তাই বলে তোমাকে টিপে দিতে হবে নাকি? কেন, সমস্যা কি? টিপা লাগবে না। চুপ করে শুয়ে থাকো তো। এত ভালোবাসো আমায়? হুম। নিশা চুপ করে শুয়ে থাকলো, আর আমি ওর পা টিপে দিতে লাগলাম। কখন যে ঘুমিয়ে গিয়েছিলাম মনে নেই। বিকেলে নিশার ডাকে আমার ঘুম ভাঙলো। তারপর দুজনে মিলে দুপুরে খাবার বিকেলে খেয়ে বাইরে চলে গেলাম টুকটাক কিছু জিনিসপত্র কিনতে। রাতে খাবার খেয়ে শুয়ে পড়লাম। নিশা আমার বুকে মাথা দিয়ে শুয়ে আছে। সে আমাকে বলতে লাগলো, আচ্ছা, আমাদের প্রথম কি সন্তান হবে? জানি না তো। আমার না একটা মেয়ে সন্তান চাই। আল্লাহর ইচ্ছে হলে দিতেও পারে তোমাকে ছেলে সন্তান। এই দুদিন ধরে আমার নামাজ পড়া হচ্ছে না। আজকে ফরজ থেকে পড়া শুরু করবো দুজনেই। আচ্ছা ঠিক আছে। শুয়ে শুয়ে ভাবছি, আমার মতো একটা এতিম ছেলের সাথে নিশার মতো বড়লোক মেয়ে কিভাবে এত ভালোবাসতে পারে। নিশা যদি বলতো তাহলে হাজারো ছেলের লাইন লাগবে। তারপর কেন সে আমার মতো একটা গরিব ছেলের সাথে বিয়ে করলো? না, এভাবে আর চলবে না। একটা জব করতে হবে, না হলে বেঁচে থাকা যাবে না। যা টাকা ছিল তা দিয়ে 1 মাস চলে গেল, আর আমি তো মাত্র অনার্স শেষ করলাম। এখন চাকরি কই পাবো? বসে বসে এসব ভাবছি, এমন সময় নিশা বলল, কি ভাবছো? ভাবছি একটা কাজ করব। ও, তা তো ভালো কথা। আমিও কিন্তু চাকরি করব। তোমার কেন চাকরি করা লাগবে? তুমি বাসায় থাকবে না, তাহলে আমি একা একা বাসা থেকে কি করব? বাসায় কাজ করবে? ওকে। চলো শুয়ে পড়ি। আজকে আমাদের বিয়ের 1 মাস হলো। নিশার আমার সংসার ভালোই চলছে। পরের দিন সকালে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে বের হলাম একটা চাকরি খোঁজার জন্য, কিন্তু কোনো মতে পাচ্ছি না। অনেক খোঁজাখুঁজির পর একটা কাজ পেলাম, একটা ছোটখাটো কোম্পানিতে। তারপর বাসা চলে আসলাম। ভালোই যাচ্ছে দিনগুলো। এখন যে আমাদের ভালোবাসা বেড়ে দ্বিগুণ হয়ে গেছে। আমি অফিস করে যে টাকা পাই তা দিয়ে আমাদের সংসার ভালোভাবে চলতে লাগলো। এখন যেন আমাদের ভালোবাসাটা বেড়ে দ্বিগুণ হয়ে গেছে। ভালোবাসার মধ্যে দিয়ে আমাদের দিনগুলো কাটতে শুরু করলো। সুখেই কাটছিল দিনগুলো। সে সুখ আর বেশি দিন থাকলো না, কারণ সুখটা এবার আরো বেশি করতে আমাদের মাঝে চলে আসলো নিধি। আমাদের মেয়ে সন্তান হয়েছে, কারণ আমরা নিশা দুজনেরই মেয়ে সন্তান বেশি পছন্দ। আগে থেকে দিনগুলো আরো ভালোভাবে কাটতে লাগলো। এদের মধ্যে নিশার পরিবারের সবাই জেনে গেছে যে আমার আর নিশার বিয়ে হয়েছে এবং একটি মেয়ে সন্তানও হয়েছে, কিন্তু তারা কখনো আমাদের দেখতে আসেনি। আজকে সকালে অফিসে যাব এমন সময় বলছিলাম কি, আজকে তো নীরের জন্মদিন, তাই অফিসে না গেলে হয় না? এমন ভাবে বলল যেন আমি রাগ করব। তো এইভাবে বলছো কেন? আমি কি রাগ করবো নাকি? সরি। আমি বাজারে গেলাম নিজের জন্য কিছু জামা আর কেক আনতে। ওকে যাও। হ্যাঁ, আমাদের সন্তানের বয়স 2 বছর আর বিয়ে হয়েছে 3 বছর। আমি বাজারে যাচ্ছি আমার ছোট্ট পরিটার জন্য কেক আর জামা আনতে। আমার মেয়েটা হয়েছে ওর মায়ের মতো। বয়স হবে মাত্র 2 বছর, আর কথা বলে 20 বছরের মেয়ের মতো। নিজের একটাও দাঁতও ঠিক মতো বের হয়নি, আর আমাকে বলে বাবা আমার জন্য কেক নিয়ে আনবে। ওর কথা শুনে যে কারো হাসি পাবে। এই যে সেই দিনের ঘটনা। আমি সকালবেলা অফিসের জন্য রেডি হচ্ছি, এমন সময় নিশা এসে বলল, বলছিলাম কি, আমার না বাড়িতে ভালো লাগে না। কেন, কেউ কি কিছু বলছে? আরে না। তাহলে কি? চলো না, আমরা আজকে কোথাও থেকে ঘুরে আসি। সেদিন না লন্ডন থেকে ঘুরে আসলাম। কই সেদিন? আজকে নিয়ে প্রায় 8 দিন হবে। তো বেশি দিন তো হয়নি। আজকে তো মঙ্গলবার, তাহলে শুক্রবারে নিয়ে যাবনি। এমন সময় নিধি বলে উঠল, সত্যি হইতে আজকে যেতে দিতাম না, ভয় নেই তো, আমি তো আত্মি পিত্তি নয়, হাতে নিতে তুলবো না। তুমি কখন উঠলে পিচ্ছি পরি? এন্টি চলো না যাই। আর ও তো বললো কিছুই করবে না। আচ্ছা, আজকে আমি তাড়াতাড়ি অফিস থেকে আসবো নে। তাড়াতাড়ি আসবে কিন্তু। আচ্ছা পিচ্ছি পরি। একটা কথা বলবে বাবাই?
বলো। তুমি আমাকে পিত্তি পল্লি বলতে না? ভালো লাগে তাই। তাহলে বলো পরিটা নয়? বড় পরিটা হলো এই যে, নিশাকে দেখিয়ে বললাম। ওটা তো মামুনি। ওটাই বড় পরি। হয়েছে, এবার যাও, না হলে দেরি হয়ে যাবে। যাচ্ছি তো। আমি নিরিকে পিচ্ছি পরি বলে ডাকি, আর নিশাকে পরি বলে ডাকি। বাস্তবে নিশাকে মুটকি বলি। আর এর আগের বার যখন নিরিকে নিয়ে ঘুরতে বের হয়েছিলাম, সে কি কাণ্ডই না বাদাই ছিল। একটা পিচ্ছি ছেলেকে তার মায়ের কোলে দেখে তাকে লাগবে বলে সেই কি কান্না। পরে একটা পুতুল কিনে বলছিলাম এটাও পিচ্ছি। পরে সব বুঝতে পারবেন। বাস্তবে আজকে আমার ক্যাডবেরি নিয়ে আসতে বলল। আমি বাজারে গিয়ে প্রয়োজনীয় সকল কিছু কিনলাম। পরে নিরিকে দেওয়ার জন্য আমার নিশার একটা, দুজনের জন্য দুটো গিফট কিনলাম। আপনারা ভাবছেন কেন দুটো কিনলাম? তাহলে শুনুন। আসলে নিশা ও নিরিকে কিছু দিতে মন চায়, কিন্তু সে দিতে পারে না, কারণ তার কাছে টাকা নেই। আর আমার কাছেও চায় না। আমি যদি কোনো টাকা দিই তাহলে সে টাকা আবার পরে আমাকে ফিরিয়ে দেয়। তারপর আমি 10টা ক্যাডবেরি কিনলাম, 5টা নিরির জন্য আর 5টা নিশার জন্য। নিশাকে আগে আমি প্রতিদিনই ক্যাডবেরি খাওয়াতাম। এইভাবে আরো প্রায় 1 বছর পার হয়ে গেল। এখনো আমার ভালোবাসা কারো কাছ থেকে কমেনি, বরং বেড়ে গেছে। কিন্তু এই ভালোবাসা আর বেশি দিন থাকলো না। কোনো এক কালো ছায়া আমাদের মাঝে নেমে এলো, যা আমাদের জীবনটা পুরোপুরি অন্ধকার করে দিল। যখন নিধি 3 বছর হয়ে গেল, তারপর নেমে এলো আমার জীবনের সবচেয়ে কালো অধ্যায়, যা আমি কখনো কোনো দিনও কল্পনা করতে পারিনি। কারণ হলো, হঠাৎ করে আমার চাকরিটা চলে গেল, আর যার কারণে আমার কালো দিনগুলো চলে আসলো। চাকরিটা চলে যাওয়ার দিন, আজকে অফিসে ঢুকতেই স্যার কেবিনে ডাক পড়লো। আমি গিয়ে দাঁড়ালাম। স্যার আমায় ডেকেছেন? হ্যাঁ, কেন স্যার, কোনো সমস্যা হয়েছে কি? সমস্যার কারণেই তো আপনাকে ডাকা। কি হয়েছে স্যার? আপনার চাকরিটা আর নেই। স্যার এটা কি বলছেন? যেটা বলছি সেটাই। আর আপনার ভাগ্য ভালো যে আপনাকে আমি এখনো পুলিশে দেইনি। স্যার আমাকে কি কারণে চাকরি ছাড়তে হবে সেটা একটু বলেন প্লিজ। আপনি আমাদের কোম্পানির সাথে বেইমানি করেছেন। স্যার আমি আবার কি করলাম? আর বেইমানি করলাম কখন? আপনি আমাদের পণ্যের সিল অন্য কোম্পানির পণ্যের উপর দিয়ে বাজারে ছেড়ে আমাদের সাথে বেইমানি করেননি? স্যার এগুলো তো আমি কিছুই বুঝছি না। আপনার বুঝি কাজ নাই? আর আপনার নামে থানায় মামলা করা হয়েছে। একটু পর পুলিশ চলে আসবে। তার আগে আপনি অফিস থেকে চলে যান। আমি আর কিছু না বলে চলে আসলাম। বাইরে এসে নানা ধরনের চিন্তা মাথায়। এখন কি করব, কিভাবে আমার দিনগুলো যাবে, এসব ভাবতে ভাবতে কখন যে বাসার সামনে চলে আসছি নিজেও জানি না। বাসার ভিতরে ঢুকে গিয়ে সোফায় বসে পড়লাম। বসে চুপচাপ চিন্তা করছি কিভাবে কি করব। এমন সময় নিশা সামনে এসে বলতে লাগলো, কি ব্যাপার, আজকে এত তাড়াতাড়ি বাসায় এলে যে? এমনি আমার একটু পানি খাওয়া তো। দিচ্ছি। তারপর নিশা পানি আনতে গেল, আর আমি ভাবতে লাগলাম নিশাকে কি কথাটা বলবো নাকি বলবো না। 7-5 না ভেবে ঠিক করলাম বলেই দিই। এরই মধ্যে নিশা পানি নিয়ে চলে আসলো আর বলল, এই ধরো পানি। দাও। খাওয়ার জন্য হাত বাড়িয়ে দিলাম। তুমি কি কোনো ব্যাপার নিয়ে চিন্তা করছো? হুম। কি হয়েছে আমাকে বলো তো। আমার চাকরিটা চলে গেছে। কি? কেমনে গেল? কিছুই বলেনি, শুধু বলছে আমি নাকি বেইমানি করছি। আমার বিশ্বাস তুমি কিছুই করনি। এখন আমাদের সংসার চলবে কিভাবে? আর অফিস থেকে থানায় মামলা করা হয়েছে। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তারপর আমি ফ্রেশ হয়ে বিছানায় গায়ে লিয়ে দিতেই শুয়ে পড়লাম। এবার সে চিন্তা চাকরি নেই, কিভাবে সংসার চলবে। তাছাড়া কারো কাছে টাকা পয়সাও ধার পাওয়া যাবে না এখন মাসের শেষের দিকে। এই ঢাকা শহরে মাসের শেষের দিকে সবার প্রায়ই টানাটানি পড়ে যায়। অনেক কষ্টে কিছুদিন চললো আমাদের সংসার। রাতে শুয়ে আছি, এমন সময় নিশা বলল, একটা কথা বলি, রাগ করবে না তো? কি কথা বলো? বলছিলাম কি, আমি যদি চাকরি করি তোমার কি কোনো প্রবলেম হবে? কি বলছো, পাগল হলে নাকি? রেগে যাচ্ছ কেন? আর তাছাড়া
তোমার মামলা রয়েছে, চাকরি পাবে না। আর চাকরি না পেলে আমরা খাবো কি? তুমি চাকরি করলে আমি কি করব? কেন বসে থাকবে? না, তোমাকে বাসার কাছে সাহায্য করব। তার মানে তুমি রাজি? হুম। ওকে, কালকে থেকে অফিস শুরু করব। এত তাড়াতাড়ি কাজ পাবা কই? পাশের বাসার ভাবি যেখানে কাজ করে সেখানে। ও, কপাল খারাপ থাকলে যা হয় আর কি। আমার হাত পা দুটোই বাঁধা, তাই নিশা চাকরি করার কথাতে রাজি হয়ে গেলাম। এরপর নিশা চাকরিতে যোগ দিল। 2 মাস তার চাকরি বয়স হয়েছে। 2 মাস তার ব্যবহার কোনো পরিবর্তন হয়নি, আগের মতোই আছে। আর আমি বাসার কাজে নিশাকে সাহায্য করি আর নীরার দেখাশোনা করি। এইভাবে চলে গেল আরো 1টি বছর। এর মধ্যে নিশার কোনো পরিবর্তন হয়নি, কিন্তু কয়েকদিন ধরে নিশা আমার সাথে কেমন যেন ব্যবহার করছে। বুঝি না কেন সে আমার সাথে এমন করে কথা বলে। তার কথাগুলো শুনে মনে হয় যেন আমার কলিজা থেকে ব্লেড দিয়ে ইচ্ছে মতো কাটাকাটি করছে। কিন্তু একটা বিষয় আমাকে খুব ভাবায়, যে আমি কখনো ভুলতে পারবো না। নিশা আমার সাথে খারাপ ব্যবহার করলে কি হবে, কিন্তু সে তো আমাকেই ভালোবাসে। নিশা, তোমার আজকে তুমি অফিসে যাবে না? না তো। কেন, কোনো সমস্যা হয়েছে কি, নাকি শরীর খারাপ? না, এমনি। আমি যাব না। বাসায় থাকলে কি তোমার কোনো সমস্যা হবে নাকি? বাসায় থাকলে বলো অফিসে যাচ্ছি। এমন করে কথা বলছো কেন? আমি এমনি করেই বলবো। বলছিলাম কি, আজকে একটু নীরাকে তুমি স্কুলে নিয়ে যাবা? কেন, তুমি কি করবা? না মানে আজকে আমার কোর্টে হাজিরা দিতে হবে। বালের এক ঝামেলায় পড়ে আছে। কবে যে শেষ হবে কোর্টে যাওয়া? আরো মনে হয় 3 মাস। যত সব ঝামেলা। বলে নিশা রুম থেকে বের হয়ে গেল। আমিও রান্না করতে গেলাম। তারপর নিধি নিশার সাথে স্কুলে চলে গেল, আর আমি থানায় চলে গেলাম। থানা থেকে বাসায় আসলাম। বাসায় এসে দেখি নিশা আর নিধি বসে বসে খেলা আর গল্প করছে। আমি গিয়ে নিশার কাছে বসে নীরাকে বললাম বাইরে খেলতে যেতে। নীরাও চলে গেল। তারপর আমি নিশাকে বলতে লাগলাম, নিধি স্কুলে যাওনি? না। আমাকে কিছু টাকা দিবা? কেন, কি করবা? না মানে একটু কাজ ছিল। কি কাজ? একটু বাইরে যাব, অনেকদিন হলো ঘুরতে যাই না। চলো, আমরাও যাব, সবাই মিলে ঘুরে আসি। ওকে, রেডি হয়ে নাও। আমি ভাবছি নিশা কেমন, কখনো খুব ভালো ব্যবহার, আবার কখনো বাজে ব্যবহার করে। ওরে এখনো বুঝতে পারিনি, তবে এটা বুঝি যে আমাকে খুব ভালোবাসে। তারপর 3জন মিলে ঘুরতে বের হলাম। ঘুরে বাসায় এসে নিশা বলতে লাগলো, আমার টাকায় আর কত খাবা? এবার একটা চাকরি করলেও তো পারো। করবো, আর 3 মাস পর। তোমার লজ্জা করে না স্ত্রীর টাকায় বসে বসে খাইতে? চুপ করে আছি, কি বলবো ভেবে পাচ্ছি না। চুপ করে আছো কেন? কি বলবো বলো? সেইটা কি আর বলবা? 3 মাস পরে পুরোপুরি মুক্তি পাবো কেসটা থেকে, তখন চাকরি করব। এক কথায় আর বললো না। চোখের সামনে থেকে যাও তো। কান্না করতে করতে চলে আসলাম নিশার সামনে থেকে। ছাদে বসে আছি, প্রায় 10টা বাজে। নিশার বলা কথাটা করে যে ফুটো করে দিয়েছে। আমি কি ইচ্ছে করে চাকরিটা ছেড়ে দিয়েছি নাকি? আমার উপর মিথ্যা কেস করেছে, এটাতেও তো আমার হাত নেই। বলেন, আমার কি কোনো দোষ ছিল? খুব কান্না পাচ্ছে। চুপচাপ বসে আছে ছাদে। এমন সময় নিশার ছাদে আসলো, আমার পাশে বসে বলতে লাগলো, আমি জানি যে আমার কথাগুলো তোমার কেমন লেগেছে, কিন্তু কি করব বলো, আমার যে চাকরি করতে ভালো লাগে না। বললাম তো 3 মাস না হলে আমি কোনো অফিসে চাকরি পাবো না। চলো, তুমি রুমে চলো। পরে যাব, তুমি যাও। নিশা চলে গেল, আর কিছুক্ষণ পরে আমিও চলে আসলাম। তারপর কে শোতে যাব, এমন সময় নিধি বলল, বাবাই, প্রতিদিন তো আমার জন্মদিন, আমাদের কিন্তু এবার একটা বড় দেখে টেডি বিয়ার কিনে দিতে হবে। লক্ষ্য করলাম যে নিধি খুব খুশি হয়ে কথাটা বলল। ওকে, আম্মু কিনে দেবো, এখন ঘুমাও। আমি ভাবতে লাগলাম যে বললাম তো যে টেটি এনে দেব, কিন্তু টাকা নেই একটা। আর তার থেকেও বড় একটা কথা হলো,
নিধি কখনো আমার কাছে কিছু চায়নি, তাই আর না করিনি। আজকে নিধির জন্মদিন, বসে বসে ভাবছি টাকা কই পাবো। আগের সব বন্ধু নাম্বারগুলো আমার কাছে নেই, যে তাদের ফোন করে টাকা কথা বলবো। কারো কাছে টাকা চাইলেও দিবে না, কারণ আমি বেকার। অনেক ভেবে একটা কাজ করার সিদ্ধান্ত নিলাম। জানি এটা ভুল, কিন্তু তা করতে হবে। অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম যে নিশার কাছ থেকে টাকাটা নেব। যদিও সে আমাকে অপমান করবে, কিন্তু তাও তো মেয়ের মুখের হাসিটা, তার খুশি মাখা মুখটা দেখতে পাবো। তাই অত কিছু না ভেবে চলে গেলাম নিশার কাছে। সে চিকেন রুমে কি যেন রান্না করতেছে। বাসায় অনেকজন বাচ্চা ও তার মায়েরা এসেছে। নিধি তাদের সাথে খেলা করতেছে, আর নিশা দেখলাম ভাবিদের সাথে হেল্প করতেছে। মনে হয় রান্না শেষ করে এসে গল্প করছে। আমি গিয়ে নিশাকে বলতে লাগলাম, নিশা একটু এদিকে আসো তো, এখন পারবো না, পরে আসতেছি। একটু ইম্পর্টেন্ট দরকার ছিল। এখন যেতে পারবো না। ওকে বলে তার কাছ থেকে চলে আসলাম। তারপর বসে বসে ভাবছি কি করব। এমন সময় ভাবলাম যে এখন টাকা নিয়ে টেডি বিয়ারটা আনি, পরে নিশাকে বলবো না। এটাই করা ঠিক হবে। তাই রুমে গিয়ে নিশার ব্যাগটা খুলতে লাগলাম। ব্যাগ খোলার সময় হঠাৎ করে আমার ফোনটা নিচে পড়ে গেল। আমি সেটা তুলে পকেটে রেখে নিশার ব্যাগ থেকে টাকা বের করতে লাগলাম। মনে হয় আজকে বেতন পেয়েছে। টাকা বের করে ব্যাগটা রাখতে যাব, এমন সময় কে যেন আমার গালে একটা চড় মারলো। আমি চমকে উঠি। তারপর পাশে দেখলাম নিশা দাঁড়িয়ে। সে বলতে লাগলো, ছি, তুই এতটা নিচে নামতে পারলি? আমি আবার কি করলাম? তুই আমাকে না বলে আমার টাকা চুরি করে নিচ্ছিলি কেন? আসলে আর বলতে দিল না। শেষ পর্যন্ত আমি একটা চোরকে বিয়ে করলাম। জোরে জোরে বলার কারণে বাসার সবাই আমার নেট রুমে আসে। আরে আমার কথা তো শুনবে। এমন সময় পাশ থেকে এক ভাবি বলে উঠলো, শেষ পর্যন্ত একটা চোর আমাদের প্রতিবেশী হলো। ভাবি আপনি এগুলো কি বলছেন? চল সবাই, এই চোর আর অকর্মার ঘরে আর থাকা যাবে না। সবাই চলে গেল। এবার নিশা আবার বলতে লাগলো, কেন করলে এমন? আসলে বলতেই দিল না। আমি কোনো চোরের সাথে থাকতে পারবো না। কি বলছো? কালকে আমি এই বাসা থেকে চলে যাব, না হয় তুমি যাবা। প্লিজ আমার কথাটা শোনো। কি শুনবো? যে কোনো কাজ কাম করতে পারে না সে চুরি ছাড়া কি আর করবে বলো? আমি চুরি করিনি। এত কথা বলতে পারবো না। কালকে আমি এই বাসা থেকে চলে যাব, না হয় তুমি যাবা। প্লিজ। এবার নিধি বলল, জানো বাবাই, তোমার জন্য আমার বন্ধুরা আমাকে চোরের মেয়ে বলে গেল। আচ্ছা তোমাদের যেতে হবে না, আমি চলে যাব সকাল হওয়ার আগেই। বলে ছাদে চলে আসলাম। সাথে আনলাম সে পুরনো বন্ধু, আমার নীল ডায়েরিটা। অনেকদিন হলো এতে কিছু লেখা হয় না। মনে হয় সে রাগ করেছে। ওপরে অনেক ময়লা ধুলো জমে গেছে। ধুলোগুলো পরিষ্কার করে একটা ফাঁকা পেজে বের করে লিখতে লাগলাম, প্রিয় নিশা, আশা করি ভালো আছো। যখন তুমি এই ডায়েরিটা পড়বে তখন আমি হয়তো অনেক দূরে থাকবো। তোমাকে একটা কথা বলি, মন দিয়ে শুনবে। আসলে আমি টাকাটা চুরি করিনি। আমি তোমাকে বলেই টাকাটা নিতে চেয়েছিলাম। তোমাকে অনেকবার ডেকেছিলাম, কিন্তু তুমি আসোনি। তাই আমি গিয়ে টাকাটা নিয়েছিলাম। ভেবেছিলাম পরে তোমাকে বলবো, কিন্তু তার আগে তুমি চলে আসলে। এসে আমায় মারলে। মেরেছো, এতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু যখনই তুমি আমাকে চোর বললে তখন আমার কলিজাটা প্রায় ছিঁড়ে গিয়েছে। খুব কান্না করতে ইচ্ছে করছিল, কিন্তু কাঁদতে পারলাম না। একে ভালো জানতে চাইলে না আমি কেন টাকাটা নিয়েছিলাম। আমাকে বলার সুযোগও দিলে না। আসলে নিধি আমার কাছ থেকে একটা বড় টেডি বিয়ার চেয়েছিল, কিন্তু তুমি তো জানো আমার কাছে টাকা নেই। আর নিধিকেও নাও করতে পারলাম না। কারণ হলো সে আমার কাছে কিছু চায়নি, আর নাও করতে পারিনি। তাই বাধ্য হয়ে তোমার ব্যাগ থেকে টাকা নিয়ে গিয়েছিলাম। যাই হোক, ভালো থাকবে। আর নিধির খেয়াল রেখো। আর আমাকে খোঁজার কোনো চেষ্টা করো না। চলে যাচ্ছি অনেক দূরে, যেখানে তোমাকে চোর নামও ক্ষতটা শুনতে হবে না। যাই হোক, ভালো থাকবে। বাই। প্রিয় আম্মু, আমার মেয়ে, সবার মতো তুমি আমাকে চোর বললে। যাই হোক, ভালো মতো পড়াশোনা করবে আর কখনো দুষ্টামি করবে না।
ভালো মেয়ের মতো থাকবে। তারপর অনেকক্ষণ ছাদে বসে থেকে নিজের রুমে আসলাম। তারপর ডায়েরিটা ঠিক আগের জায়গায় রেখে দিলাম। নীলিয়া নিশের কাছে গেলাম। সেখানে গিয়ে দুজনের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। এখন প্রায় ভোর 4টা। নীলিয়া নিশা রুম থেকে বের হয়ে নিজের রুমে গিয়ে কিছু জামা কাপড় নিয়ে বের হয়ে গেলাম বাসা থেকে। জানি না এখন কোথায় যাব। পৃথিবীতে সবচাইতে আপন মানুষই আজকে চোর অপবাদ দিল। আমার কি দোষ ছিল? আমি তো তাকে জানিয়ে টাকাটা নিতে চেয়েছিলাম, কিন্তু সে তো আসলো না। পরে জানতে চাইলেও না, কিন্তু তার আগেই সব শেষ। তারা যখন চাইছে আমি তাদের সাথে না থাকি, তাহলে তাদের সাথে আজকে আমার সম্পর্ক শেষ। তারপর মোবাইল থেকে সিমটা খুলে বাইরে আমার কাছে বর্তমানে নিশার ব্যাগ থেকে 1000 টাকা নেওয়া মনে হয়ে আছে। দেরি না করে চলে আসলাম স্টেশনে। আর মাত্র 17 মিনিট বাকি আছে ট্রেন আসতে। চুপ করে বসে আছে স্টেশনে। আজকে কি থেকে কি হয়ে গেল নিজেও জানি না। অবশেষে ট্রেন আসলো। চলে বসলাম উদ্দেশ্য সিলেটে। বিকেলের দিকে চলে আসলাম সিলেটে। হাতে আছে মাত্র 560 টাকা। ভাড়ার একটা নতুন সিম কিনে 450 টাকা শেষ। ট্রেন থেকে নেমে চুপচাপ একটা শহরে বসে আছি। পাশে একটা লোক দাঁড়িয়ে ফুচকা বিক্রি করছে। আমি দাঁড়িয়ে একটা চেয়ারে বসে আছি। অনেকক্ষণ বসে আছি। রাত প্রায় 9টা বেজে গেছে। এমন সময় ফুচকাওয়ালা চাচা আমার কাছে এসে বলতে লাগলো, বাবা, সে কখন থেকে এখানে বসে আছো? কোনো সমস্যা হয়েছে নাকি? না চাচা। কোনো তো সমস্যা আছেই। তা না হলে কেউ বিকাল থেকে রাত পর্যন্ত এখানে বসে থাকে না। কোনো সমস্যা হলে বলতে পারো। না মানে আসলে আমি এখানকার কিছু চিনি না। তাহলে এখানে আসলে কেন? আমার এক ফ্রেন্ডের সাথে দেখা করতে। আমাকে নিতে আসার কথা ছিল, কিন্তু নিতেও আসেনি। তার ফোন বন্ধ। মিথ্যে কথা বললাম কাকুকে। ও, তোমার যদি কোনো সমস্যা না হয় তাহলে আমার বাসায় থাকতে পারো। আপনার পরিবারের সমস্যা হবে। পরিবারই নাই, সমস্যা হবে কই থেকে? মানে? আমারও কেউ নেই, চাইলে আমার সাথে আসতে পারো। মন খারাপ করেন না, চলেন। তারপর চাচার সাথে হাঁটতে লাগলাম তার বাসার উদ্দেশ্যে। এদিকে নিশা সারা দিন ধরে নীলকে খুঁজে যাচ্ছে, মানে আমাকে, কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না। নিশা ভেবেছে আমি মনে হয় আমার পুরুষ বন্ধুর কাছে গিয়েছি, 2-3 দিন পর ফিরে যাব। অনেক ফোন দিয়েছে, কিন্তু বারবার বন্ধ বলছে। আর নিধি তো সেই রকম কান্না করতেছে। চলে আসলাম চাচার বাসায়। বাসাটা বেশি বড় না, 2টা রুম, একটা রান্নাঘর রয়েছে, যেখানে চাচা থেকেও অনেকটা জায়গা থাকে। তিনি আমাকে সেখানে একটা রুমে নিয়ে অপরটাতে চলে গেলেন। আমি কোনো দিকে না তাকিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। খুব ক্লান্ত থাকায় খুব সহজেই ঘুম চলে আসলো। কিছুক্ষণ পর সে চাচা আমাকে ডেকে তুলে খাবারটা দিল। আমি বেশি কথা না বলে খাবারটা শেষ করে শুয়ে পড়লাম। বারবার নিদিয়ার নিশার মুখটা ভেসে উঠছে। আমার আর ঘুম পাচ্ছে না। পরের দিন চাচা ডাকে ঘুম ভাঙলো। রাতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম তা আমার নিজেরও মনে নেই। তিনি সকালে আমাকে বললেন, বাবা, তুমি যখন প্রথম সিলেট আসছো তাহলে আশেপাশে এলাকাটা একটু ঘুরে দেখো। আর বাসায় খাবারের রান্না করাই আছে, ক্ষুধা লাগলে খেয়ে নিও। ঠিক আছে চাচা, আর একটা সাহায্য করতে পারবেন? কি সাহায্য লাগবে কও, দেখি পারি কিনা। আমার একটা কাজ খুব দরকার ছিল। কাজ কেন করবে? তুমি তো ঘুরতে আসছিলে। আসছিলাম ঘুরতে, তার থেকে টাকাটাও নিতে। এখন টাকাটা না নিয়ে গেলে আমার সমস্যা হবে, তাই কাজ করতে চাইছিলাম। চিন্তা করো না, আমি একজনকে বলে দেখি যদি কোনো কাজ জোগাড় করতে পারি কিনা। আর তুমি কোন ক্লাসে পড়াশোনা করো? অনার্স ফার্স্ট করেছি। আচ্ছা, দেখছি কি করা যায়। ওকে। চাচা চলে গেল আর আমি বের হলাম শহরটা ঘুরতে। সত্যি সিলেট শহরটা অনেক সুন্দর। এখানকার মানুষজন, পরিবেশ সব কিছুরই মনোমুগ্ধ। আমি চারদিকে ঘুরতে লাগলাম। আমি ঘুরতে চাকরি খুঁজতে লাগলাম। এদিকে প্রতিদিনের মতো আজকেও সুমি আর নিতা চলে আসছে চাচার কাছে ফুচকা খাইতে। এরা দুজন হচ্ছে সিলেটের সবচাইতে ধনী আদরে বান্ধবী, কিন্তু তারা খুবই ভালো। সম্পর্কে সুমি নিতার খালাতো বোন হয়। তারা গাড়ি থেকে নেমে গিয়ে, কি খবর চাচা? কি অবস্থা? ভালো মা, তোমার অবস্থা কেমন? চলছে চাচা কোনো মতো। ফুচকা দেন তো। দিচ্ছি মা। বেশি করে ঝাল দিবেন চাচা। তার বলতে, প্রতিদিন যা দেই আজকেও তাই দিব। চাচা ফুচকা দিল খুব ঝাল দিয়ে। সুমি আর রীতা মজা করে খাচ্ছে। আর এদিকে
আমি প্রায় অনেকক্ষণ ঘুরে চলে আসলাম চাচার দোকানে। এসে একটা চেয়ারে বসে আছি, ঠিক সুমিদের পাশের ছিটে। কি বাবা, চাকরি পেলে? না চাচা, চাকরি পাইলাম না তো। 2 মিনিট বসো তো, কেন চাচা? পরে বলছি। ওকে। চাচা আমার পাশে বসা মেয়েদের সাথে কি যেন কথা বলছে। চাচাকে সুমিদের কাছে বলছে, মা, তোমাদের কিছু কথা বলার ছিল। কি বলবেন বলেন তো চাচা? না মানে, একটা ছেলে না খুব বিপদে পড়েছে, তার না একটা চাকরির খুব দরকার। তোমরা কি তার জন্য কোনো ব্যবস্থা করতে পারবা? ছেলেটা কই? এখানেই আছে। কই, ডাকেন তো। ওকে। বাবা নীল, এদিকে আসো তো। আমাকে ডাকলো। জি চাচা বলেন। এই ছেলেটাই মা। আপনি তাহলে বিপদে পড়েছেন? জি। কি রকম বিপদ একটু বলবেন কি? আমার বিপদের কথা শোনার সময় হবে কি আপনাদের? বলেন তো দেখি। তোমরা শোনো, আমি কি কাস্টমার সামলাই। আচ্ছা চাচা, আর আপনি বলেন। তারপর আমার জীবনে ঘটে যাওয়া সকল কিছু বললাম। নিশার সাথে বিয়ে থেকে শুরু করে আজ পর্যন্ত যা যা ঘটেছে সব বললাম। আমার জীবনের কাহিনী শুনে তারা দুজন কেঁদে দিল। আরে আরে কাঁদছেন কেন? প্লিজ কাঁদবেন না। আমার বাবার অফিসে কাজ করবেন? যেখানে হোক কাজ করব। সব কথাই তো হলো, এবার আমাদের পরিচিত হওয়াটা দরকার। তুই ঠিকই কইছিস। আমি রীতা, আরও হলো সুমি। আমি নীল। আপনি কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছেন? অনার্স পাস্ট করেছি। ও সমস্যা নাই, আপনার চাকরিটা হয়ে গেছে। সত্যি? কিন্তু আমার তো কোন অফিসে কাজ হলো তা আমি জানি না। এই রীতা, চল তো, নীলকে এক্ষুনি অফিসে নিয়ে যায়। চল। আর নীল সাহেব আসেন। তারপর চাচা থেকে বিদায় নিয়ে আমরা তিনজন মিলে চলে আসলাম একটা বড় অফিসে। দেখে মনে হচ্ছে এখানে চা পাতা তৈরি করা হয়। হঠাৎ রীতা বলে উঠলো, চলো বাবার কেবিনে যাই। তুই আর নীল যা, আমি কফি খেয়ে আসি। ওকে, যা। তারপর নেতা বাবার সাথে অনেকক্ষণ কথা বলার পর আমার চাকরিটা হলো। বেতন মোটামুটি ভালোই। তারা আমাকে সব মিলিয়ে 25,000 টাকা বেতন দেবে। তার সাথে থাকবে আমার থাকার জন্য একটা ফ্ল্যাট। অগ্রিম টাকাও দিল 5,000। তারপর আমি রীতা ও সুমি মিলে একটু গল্প করে চলে যাব। এমন সময় অফিসের পিয়ন চাচা এসে আমাকে তার সাথে নিয়ে গিয়ে একটা ফ্ল্যাট দেখিয়ে বলল, এটা নাকি আজ থেকে আমার ফ্ল্যাট। তারপর পিয়ন চাচা চলে গেল। আমিও ফ্ল্যাটের ভিতরে গেলাম। অনেক সুন্দর ফ্ল্যাটটা। রাতে চাচা বাসা থেকে খেয়ে আসলাম আর তাকে অনেক ধন্যবাদ দিয়ে আসলাম। আর বলে আসছি প্রতিদিন ফুচকা খেতে দেখা করতে যাব। শুয়ে শুয়ে ভাবছি চাচা সুমি রীতা খুব সহজে আমার আপন করে নিয়েছে। খুব সহজে আমরা বন্ধু হয়ে গেলাম। এদের ঋণ কখনো কোনো দিনও শোধ করতে পারবো না। শুয়ে আছি, এমন সময় আমার ফোনে ফোন আসলো। দেখলাম রীতা ফোন দিয়েছে। রীতা ও সুমি আমার নাম্বার নিয়েছিল। আমি ফোনটা রিসিভ করলাম। হ্যালো। কি করেন? এই তো চাচা বাসা থেকে এসে শুয়ে আছে। রাতে খেয়েছেন? আপনি? জি, খাইলাম। একটা কথা বলি। বলেন। আমরা তো ফ্রেন্ড, তাই না? তাই তো। তাহলে কি আমরা তুমি করে বলতে পারি? আমি পারেন, এতে বলার কি আছে। ওকে, আচ্ছা এখন রাখি, অনেক রাত হয়েছে, ঘুমাও। কালকে আবার অফিস আছে। আচ্ছা, শুভরাত্রি। শুভরাত্রি। বলে সে ফোন কেটে দিল। আমি শুয়ে ভাবছি নিরিয়ার নিশার কথা। কি খবর তাদের? কেমন আছে তারা? মনে হয় ভালোই আছে। আমি তাদের চোখে চোর ছিলাম। চলে আসছি, এখন তো ভালো থাকারই কথা। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে চলে আসলাম। তারপর হালকা খাবার খেয়ে অফিসে চলে আসলাম। অগ্রিম টাকাটা পেয়ে অনেক উপকার হয়েছে। বিকালে সুমি ও রীতাকে ফোন দিয়ে চাচার দোকানের সামনে আসতে বললাম। তারপর আমি বসে বসে ফুচকা খাচ্ছিলাম। নিশার সাথে থাকতে থাকতে ফুচকা খাওয়াও শিখে গিয়েছিলাম। বসে বসে ফুচকা খাচ্ছি এমন সময় তারা দুজন চলে আসলো। তাহলে আসলে শেষ পর্যন্ত হয়, আসলাম। ট্রিট কই? কিসের ট্রিট দেবো? নতুন চাকরি নিয়েছো, আর ট্রিট দাও। ও বলো কি খাবে? বেশি কিছু না, শুধু 3 প্লেট ফুচকা খাওয়ালেই হবে। 3 প্লেট করে মোট 6 প্লেট। কে খাবে? কেন? আমি আর রীতা। খাইতে পারবে? পারবো। ওকে, দেখি অর্ডার দাও। ওকে। তারপর সময় অর্ডার দিল, তাও আবার অনেক জাল করে। আমি তো পুরাই আবুল হয়ে গেলাম। এটা কি দেখলাম? এটা দেখার আগে আমি পাগল হলাম না কেন? শালা মাইয়া নাকি এগুলা কি?
আরে ভাই, কি আর কমো, পুরো 6 প্লেট ফুচকা, তাও আবার খুব কড়া করে জাল দিয়ে, যার গন্ধ শুনে আমার চোখ দিয়ে পানি আসছে। আর তারা গরুর মতো করে সবগুলো খাইলো। আমি অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে আছি। এটা দেখে রীতা বলতে লাগলো, এইভাবে তাকায় আছো কেন? তোমরা কি মানুষ না গরু? কেন? আমাদেরকে দেখে কি মনে হয়? তোমরা কি মানুষ নাকি অন্য কিছু? কেন? মানুষ এতটা জাল কি করে খায়? আমরা যেমনে খাইলাম তেমন। এখন বলো কেন ডাকছো? আমিও হ্যাঁ বলেছিলাম কি আমি তো জানি কোনো নতুন, তাই তোমাদের নিয়ে একটু বাজারে যাব, কেন? হারিয়ে পাতিল কেনার জন্য। তা দিয়ে কি হবে? নিজে খাবার জন্য রান্না করব। রান্না করতে পারো? একটু একটু। আমাদের খাওয়াবা না রান্না করে? খাওয়াবো তো। ওকে চলো বাজারে যাই। চলো। তারপর বাজারে গিয়ে সবকিছু কিনে বাসায় চলে আসলাম। তারপর আমি রীতা আর সুমি মিলে বাজারে গেলাম। তারপর সব প্রয়োজনীয় জিনিসপাতি কিনে বাসা চলে আসলাম। রাতে নিজের রান্না নিজেই করে খেলাম। খেয়ে দিয়ে শুয়ে আছি, এমন সময় নিতা ফোন দিয়েছে। কি করো? এই তো শুয়ে আছি, তুমি? আমিও। খাইছো? তুমি? কি রান্না করেছিল? বেশি কিছু না, কি রান্না করেছো এইটা বলো। ডিম ভাজি, টমেটো চাটনি। তুমি টমেটো চাটনি বানাতে পারো? প্রায় সবই রান্না করতে পারি। আচ্ছা, আমি চাচা আর সুমি তোমার বাসায় কবে খেতে আসবো বলো? তুমি বলো কবে আসবা। কালকে বলমনি। ওকে, আজকে তাহলে বাই, এখন ঘুমাবো। আচ্ছা ঘুমাও, বাই। তারপর আমি ফোনটা রেখে দিলাম। তারপর নিশা, নিধি আর আমার গ্রুপ পিকটা হাতে নিয়ে দেখতে লাগলাম। কখন যে ঘুমিয়ে গিয়েছিলাম নিজে বলতে পারি না। ভোরে আজানের শব্দে ঘুম ভাঙলো। তারপর আমি উঠে গিয়ে নামাজ পড়ে আসলাম। তারপর আমি গিয়ে রান্না করতে লাগলাম। রান্না করতে আমার খুবই ভালো লাগে। তারপর রান্না শেষ করতে করতে প্রায় 7টা বেজে গেল। তারপর আমি খেয়ে দুপুরের জন্য টিফিন নিয়ে অফিসের জন্য বের হলাম। সকাল 8টা থেকে 5টা পর্যন্ত অফিস। চাচার দোকানে সবাই মিলে আড্ডা দিয়ে ভালোই যাচ্ছে আমার দিনগুলো, কিন্তু একটা রাতও ঠিকমতো ঘুম হয় না। অপরদিকে নিচে তো প্রায় আমাকে খুঁজে বেড়াচ্ছে, আর নিধি সব সময় শুধু বাবাই কই বলে কান্না করতেছে। আজকে প্রায় 1 মাস হয়ে গেল নীল বাসায় আসে না। নিশা তো চিন্তা শেষ নেই, তার বাবার কাছে নিশা সব বলেছে। নীলের সাথে যা যা করেছে সব বলেছে। এইদিকে আমি আজকে অফিস থেকে ছুটি নিয়েছি, কারণ আজকে আমার কোর্টে যাওয়ার ডেট। উকিলের সাথে কথা বলে কেসটা এখানে নিয়েছি। রীতার অফিসে চাকরিটা নিচ্ছি। আমি আর রীতা কোর্ট থেকে চলে আসলাম। তারপর চাচা দোকানে ফুচকার আড্ডা দিতে লাগলাম। এমন সময় সুমি আসলো। বাহ বাহ, তোমরা তো আমাকে ভুলেই গেছো। আরে না, তোমার কিভাবে বলি বলো। বাদ দাও, এখন বলো আমাকে কে ফুচকা খাবে? নীল খাবে? আচ্ছা যাও, কয় প্লেট খাবা খাও। কয় প্লেট খাবা খাও, এটা কে বললো? আমি বললাম, বলে মুখে হাত দিলাম, কারণ আজকে আমার পকেট ফাঁকা। তারপর আবার বললাম, 1 প্লেট খাবার কথা বলছি। কথা ঘোরাচ্ছ কেন? আগে যেটা বলেছি সেটা হবে। তুই আজকে 4 প্লেট আর আমি 5 প্লেট খাবো। ওই তুমি 5 প্লেট কেন? আমার জন্যই তো খাইতে পারছোস। কেমনে? আমি যদি পরে না আসতাম তাহলে তুই খেতে পারতিস না। আমি 5 প্লেট আর তুমি 4 প্লেট খাবে। কেন কেন? কারণ আমি নীলের কথা বুঝেছি, তাই আমি 5 প্লেট খাবো। না আমি। না আমি। আরে এত ঝগড়া করছো কেন? দুজনে 4 প্লেট করেই খাও, আমার 1 প্লেটের টাকা বেঁচে যাবে। ওকে। ওই শালা মুটকিরিতা, ওকে কেন কস? তো কি কমু? 4 প্লেট খাইলে নীলের 1 প্লেটের টাকা বেঁচে যাবে। আরে তাই তো। আচ্ছা, তুই 4 প্লেট বল আর আমি 4 প্লেট। হয়, আমিও তাই বললাম। আর সুমি তুই 1 প্লেটের অর্ধেক আর আমি অর্ধেক। ওকে খাও, আমার বেতনে অর্ধেক ফুচকা খাইয়ে শেষ করো দুজনে মিলে। ওকে করবনি, এখন অর্ডার দাও। হয় দিচ্ছি। তারপর আমি অর্ডার দিলাম। তারা দুজনে খাওয়া শেষ করলো, আমার খাইতেও কইলো না। কিছুক্ষণ গল্প করে তারা চলে গেল। তারপর বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে রান্না করতে লাগলাম। রাতে রান্না শেষ করে খেতে বসবো, এমন সময় আমার ফোনটা বেজে উঠলো। হাতে নিয়ে দেখি রীতা কল করেছে। হ্যালো।
কি করো? এই তো রান্না শেষ করে খাবার টেবিলে বসে আছি খাওয়ার জন্য। ও গুড। তো কি জন্য ফোন দিয়েছো? না, এমনি ফোন দিলাম। আর একটা কথা বলবো? কি কথা বলো। কালকে তো শুক্রবার। তো কি হয়েছে? না মানে, না মানে কি? হ্যাঁ, কালকে আমাদের বাসায় একটু আসবা? কেন, কোনো কাজ আছে কি? আরে না, এমনি। কাল আসবা, ওকে? আমি তো তোমার বাসা চিনি না। সেটাও তো কথা। হুম। তাহলে আমি তোমাকে তোমার ফ্ল্যাটে নিতে আসবো। ওকে, আর সুমি আসবে না তোমাদের বাসায়? ওকে। রাখলাম, খেয়ে ঘুমাও। গুড নাইট। ওকে, গুড নাইট। ফোনটা রেখে দিয়ে খাবার খেতে লাগলাম আর ভাবতে লাগলাম আমার আপনজনে আমাকে দূরে ঠেলে দিল, আর যারা আমাকে মাত্র কয়েকদিন ধরে চিনে তারাই আমাকে এত আপন করে নিল। এইসব ভাবতে ভাবতে আমার খাওয়া শেষ। তারপর সব পরিষ্কার করে চলে আসলাম শোবার ঘরে। এসে বিছানা ঠিক করে শুতে চলে আসলাম। বিছানা শুয়ে নিধি আর নিশার ছবিগুলো দিয়ে দেখতে লাগলাম। কেমন আছো তোমরা, কি করছো? আমাকে ছাড়া তোমরা ভালোই আছো, আর ভালো থাকবেই না কেন? আমি তো একটা চোর, চোরের সাথে কেই বা ভালো থাকে বলো? আমি নাই তাই তো তোমরা ভালো আছো। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছিলাম নিজেও জানি না। আজানের শব্দে ঘুম ভেঙে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 5টা 20 বাজে, তার মানে সকাল হচ্ছে। তাড়াতাড়ি উঠে অজু করে বাসা থেকে বের হলাম। উদ্দেশ্য হলো মসজিদের দিকে নামাজ পড়বো। তারপর আমি নামাজ পড়ে হাঁটতে বের হলাম। দুপুরে নামাজ শেষ করে এসে খাবার খেয়ে শুয়ে পড়লাম। বিকেলবেলা বাসায় শুয়ে শুয়ে টিভি দেখছি, এমন সময় নিতার ফোন আসলো। বলো। কই তুমি? এই তো বাসায়। কেন? তাড়াতাড়ি রেডি হও। কেন? কেন আবার? আমি আছি, তোমার বাসার নিচে আছি। কেন আসবা? তোমাকে না কাল বললাম যে আজ আমাদের বাসায় তোমাকে আসতে হবে। ও সরি সরি, আমার মনে ছিল না। তাড়াতাড়ি রেডি হও, আমি তোমার বাসার নিচে আছি। বাই। ওকে। তারপর আমি রেডি হয়ে বাসার নিচে দাঁড়িয়ে আছি। একটু পর দেখলাম যে নিতা আসলো। তারপর আমাকে নিয়ে সে চললো তাদের বাসার দিকে। আমি তাকে বললাম, সুমি আসবে না? হুম। কখন? বাসায় এসে আম্মুর সাথে গল্প করছে। ও। হুম। তারপর চলে আসলাম নিতাদের বাসায়। দেখলাম বাসায় বেশ কয়েকজন মানুষ। আমি দেখলাম যে স্যার সোফায় বসে আছে, পেপার পড়ছে। আমি গিয়ে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? ভালো। এটা অফিস না, এটা আমার বাসা। তো এখানে আমাকে স্যার না বলে আঙ্কেল বলে ডাকবে। জি স্যার। আবার স্যার? সরি আঙ্কেল। তারপর একটু গল্প করার পর নিতা সুমিকে নিয়ে এসে বাড়ির সকলের সাথে আমার পরিচয় করিয়ে দিল। রাতে বাসা চলে আসলাম। নিতাদের বাসা থেকে খেয়ে এসেছি, তাই রান্না করিনি, ভালো লাগে না। সোজা গিয়ে শুয়ে পড়লাম। নিতা ডাকার কারণ হলো যে আজকে তার বিয়ে হলো। ছেলে নাকি আগামীকাল বিদেশে যাবে, তাই বিয়ে করে গেল। সাধারণভাবে বিয়েটা হলো 5 বছর পর, যখন সে ফিরবে তখন বড় করে অনুষ্ঠান করে তাকে ঘরে তুলে নেবে। ঘুম আসছে না, তাই নিধি আর নিশার ছবিটা নিয়ে দেখতে লাগলাম। এখন আমার কানে সেই কথার আওয়াজগুলো বাজে। নিজের মেয়ে বলেছিল, ছি বাবা, তুমি নিজের গলে চুরি করলে। কিন্তু তারা কেউ একবারও বলেনি যে কেন আমি টাকাটা চুরি করেছিলাম। আর আমি তো টাকাটা নেওয়ার আগেই নিশাকে বলতে গিয়েছিলাম, কিন্তু সে তো শোনেনি, বরং সে আমাকে চড় মেরেছিল। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গিয়েছিলাম নিজেও জানি না। আজানের শব্দে ঘুম ভাঙলো। নামাজ পড়ে চলে আসলাম বাসায়। তারপর রান্না করতে লাগলাম। রান্না শেষ করে গোসল করে চলে গেলাম। গোসল শেষ করে এসে খাবার খেলাম। তারপর টিফিন নিয়ে চলে গেলাম অফিসে। কাজ, আড্ডা ইত্যাদি নিয়ে দিনকাল ভালোই যাচ্ছিল। প্রতিদিন নিধিকে দেখতে ইচ্ছে করছিল, কিন্তু দেখতে পারি না। তাদের সামনে যেতেও পারি না, কারণ আমার তো কোনো যোগ্যতা নেই তাদের সামনে যাওয়ার। এইভাবে চলে গেল আরো 5 মাস। বসে বসে অফিসে কাজ করছি, এমন সময় নিতা ফোন। বলো। কই তুমি? অফিসে। কেন? তাড়াতাড়ি করে চাচার বাসায় আসো তো। কেন, কি হয়েছে? আরে কিচ্ছু না, আসো। ওকে, আসছি।
চলে আসলাম চাচার বাসায়। গিয়ে দেখি সুমি, নিতা সহ আরো কয়েকজন বসে আছে। আমি ভিতরে গেলাম। ভিতরে গিয়ে যা শুনলাম তা শুনে আমি তো নিস্তব্ধ হয়ে গেলাম, কারণ চাচা আর বেঁচে নেই। চোখ দিয়ে আপনি আপনি পানি পড়তে লাগলো। এই চাচার জন্য তো আজকে আমি চাকরি পেয়েছিলাম। চলে আসলাম কবরস্থান থেকে, সোজা বাসা চলে আসলাম। খুব কান্না পাচ্ছে, শুয়ে আছে। আজকে কোনো কিছুই ভালো লাগছে না। এমন সময় ফোনটা বেজে উঠলো। সুমি ফোন দিয়েছে। হ্যালো। কি করো? এই তো শুয়ে আছি, তুমি কি করছো? কিছু না। খেয়েছো? না, আজকে রান্না করিনি। কেন? এমনি ভালো লাগছে না। ও আচ্ছা, রাখলাম। ওকে। শুয়ে আছি, কিন্তু ঘুম আসছে না। শুধু চাচার কথা মনে পড়ছে। শুয়ে শুয়ে চাচার কথা ভাবছি। এমন সময় কলিং বেল বেজে উঠলো। আমি গিয়ে দরজাটা খুলে দিলাম। দেখলাম সুমি দরজার সামনে দাঁড়িয়ে আছে। তুমি এত রাতে? আসলাম। নাও ধরো। একটা টিফিন বাটি নিয়ে। কি আছে এতে? তোমার জন্য খাবার আছে, খেয়ে নিও। আমি গেলাম। ভিতরে আসো। না, আজকে না, আর একদিন। বাই। বাই। খুব ক্ষুধা পাইছে, তাই খাবার টেবিলে বসে হালকা পাতলা কিছু খেয়ে শুয়ে পড়লাম। আজকে একটু বেশি ক্লান্ত ছিলাম, তাই শুয়ে ঘুম চলে আসলো। সকালে নামাজ পড়ে রান্না বান্না, খাওয়া দাওয়া, অফিস, এসব নিয়ে ভালো চলছে জীবন। এইভাবে চলে গেল প্রায় 5টি বছর। এই 5 বছরে আমার টাকা পয়সা, গাড়ি বাড়ি সব হয়েছে, শুধু পরিবারটাই হলো না। রেডি হচ্ছি রিতাদের বাসা যাওয়ার জন্য, কারণ আজকে রিতার বিয়ে। রিতার বাসা ঢুকে আমি এক কোণা দাঁড়িয়ে ফোন টিপছি। এমন সময় সুমি আমাকে দেখে আমার কাছে আসলো। সেই কখন আসলে? এই তো এখনই। একা একা দাঁড়িয়ে কেন? তো কি করবো? গুড। আজকে তোমাকে একজনের সাথে পরিচয় করিয়ে দেবো। কার সাথে? আসো তাহলে। আরে দাঁড়াও, আগে নিতার সাথে দেখা করে আসি। ওকে, চলো। তারপর সুমির সাথে দেখা করে আর বাবা মার সাথেও বলে আমি আর সুমি একটা টেবিলে বসে পড়লাম। তারপর আমি, এখন কার সাথে পরিচয় করবা বলো? ওকে, বসো। আমি তাকে এখানে নিয়ে আসছি। ওকে, যাও। কিছুক্ষণ পর। নীল, এই হলো রাকিব, আমার হবু স্বামী। ও গুড। হাই রাকিব। হাই, কেমন আছেন? ভালো। আর আপনি করে বলছো কেন? আমাকে তুমি করে বলতে পারো। হ শালা কমু তো, কেমন আছিস? ওই রাকিব, আজ পর্যন্ত আমিই নীলকে তুই করে বলিনি, আর তুমি একদিনেই তুই করে বললে। শুধু তুই করে কেন, দুলা ভাই করেও বলমু। কেন? এটা আবার কেমন কথা? কিরে নীল, তুই চুপ কেন? কেমন আছিস? ভালো। তোমরা কি আগেই পরিচিত? রাকিব আমার শালা হয় সুমি। ও গুড। তা কেমন শালা হয়? অমনি হয়, আমরা দুজনে একই স্কুল ও কলেজে পড়ছি। সুমি, তুমি ওদের কেমনে চেনো? আমার বাবা আর রিতার বাবা বন্ধুর ছেলে। কতদিনের রিলেশন? এই তো 7 বছর। ও তাই তো বলি, এত সিলেট সিলেট করে কেন রাকিব শালায়? রাকিব, নিধি কেমন আছে রে? নিরি, নিশা এখানে আসছে তো। ও, একটু নিধিকে আনবি আমার কাছে? দাঁড়া, আনছি। তারপর রাকিব চলে গেল নিধিকে আনতে। নীল, এই নিরি কি তোমার মেয়ে? হুম। তাহলে ভাবির সাথে কথা বলো। না, তোর সাথে কথা বলবো না। আর সে চোরের মুখ পর্যন্ত দেখবে না। এমন সময় রাকিব আসলো। নিরি, দেখতো এটা কে? পাপাই। বলে আমার কোলে চলে আসলো। কেমন আছো আম্মু? ভালো আছি, আর তুমি কেমন আছো? আছি কোনো মতো। তুমি এখানে কেন আম্মু? এটা তো আমুল বোনের বিয়ে বাড়ি। দাঁড়াও দাঁড়াও, এটা তো নিশাপুর মেয়ে, তাই না? নিশা তোমার কে হয়? আমার ফুফাতো বোন। বাহ, নীল তো তোমারও দুলাভাই হয় তাহলে। নিতাও তো আমার শালি হয় তাহলে। আমরা কথা বলছি, এমন সময় আমার পিছন থেকে কে যেন নিতাকে ডাক দিল। আমি পিছনে তাকালাম, কি ডাকি এটা জানার জন্য। পিছনে তাকিয়ে তো আমি অবাক, কারণ আমরা কথা বলছি, এমন সময় আমার পিছন থেকে কে যেন নিদিকে ডাক দিল। আমি পিছনে তাকালাম, কে ডাকে এটা দেখার জন্য। পিছনে তাকিয়ে তো আমি অবাক, কারণ সে আর কেউ নয়, বরং নিশাই নিদিকে ডাকছে। দেখলাম নিশার সাথে একটা ছেলেও রয়েছে, মনে হয় বিয়ে করেছে। নিশাও আমাকে দেখে অবাক হয়েছে মনে হয়, কারণ তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। তারপর আমি নিধিকে নিশার দিকে পাঠিয়ে দিলাম।
আমি সেখান থেকে উঠে বাইরে চলে আসলাম। নিশাকে কিছুটা বলতে দিয়ে চলে আসলাম নিজের ঘরে। এসে চুপচাপ শুয়ে আছি। আর আমি ভাবতেছি যে নিশা আগে থেকে এত চিকন হলো কেমনে, ভালো লাগছে না কিছুই। তাই ঘুমের ট্যাবলেট খেয়ে শুয়ে পড়লাম। এদিকে নিশা সুমিতের কাছে এসে বলতে লাগলো, সুমি, নীল এইখানে এসেছিল কেন? আপু, নীল তো আমাদের, মানে রিতা আর আমার বেস্ট ফ্রেন্ড। তাহলে ও চলে গেল কেন? আমরা তো জানি না। ওর বাসার ঠিকানাটা জানিস তোরা? কেন? দরকার আছে, দে তো। তারপর সুমি থেকে আমার বাসার ঠিকানাটা নিয়ে চলে গেল। এদিকে সুমি আর রাকিব আমাকে খুঁজতে লাগলো, কিন্তু তারা আমাকে আর খুঁজে পেল না। এদিকে আমি গভীর ঘুমে আছি। সকাল 9টার দিকে কলিং বেলের শব্দে ঘুম ভাঙলো। উঠে গিয়ে দরজা খুলে দিলাম। দেখলাম নিধি আর সুমি দাঁড়িয়ে আছে। আরে নিধি আর সুমি, তোমরা এত সকালে? তোমার ভাই কান্না করছিল তাই। কেন? কালকে তুমি কই গেছিলা? আমাদের সাথে কথা বলে কোথায় গেছিলে? ও, বাসা চলে আসছিলাম। কেন? এমনি। এখন চলো। কোথায় যাব? কোথায় আবার? রিতাকে আনতে যেতে হবে তো। নিধি বলে উঠলো, বাবাই, তুমি এত কথা না বলে চলো তো। যাব না তো আম্মু। আর সুমি, তোমার আপু নতুন বিয়ে করেছে তাই না? আরে না। ও, বাবাই, আমি কিন্তু লেগে যাচ্ছি। ওকে ওকে, রেডি হয়ে আসছি। তারপর রেডি হয়ে আসলাম। বাইরে এসে বলতে লাগলাম, সুমি গাড়ি নিয়ে আসুনি? না তো, তোমার বাইকে চলে যাব, তাই নিয়ে আসিনি। ও, আর রাকিব কই? রাকিব বাসায় আছে। 1 মিনিট, বাইক বের করি। তারপর বাইকটা বের করলাম। সুমি, নিধি আর আমি 3জন মিলে চলে গেলাম নিতাদের বাসায়। এখানে এসে বাইক থেকে নামতেই নিশা আমার কাছে আসলো। এসে নিধিকে কোলে নিয়ে আমাকে কিছু বলতে যাবে, এমন সময় আমি সেখান থেকে চলে আসলাম ভিতরে। ভিতরে এসে দেখলাম রিতার বাবা বসে আছে। আরে, এটা আমি কি দেখছি, কাকে দেখছি? এটা তো নিশার বাবা। নিশার বাবা চোখে চোখ পড়তেই বলতে শুরু করলো, তুই তুই এখানে কেন? ফ্রেন্ডের বিয়েতে এসেছি। বাহ, তোর মতো চোরের আবার এত বড় বাহির কারোর সাথে বন্ধুত্ব আছে? রিতার বাবা বলে উঠলো, তুমি কাকে কি বলছো? ঠিকই বলছি ভাই, এ একটা চোর যে নিজের বইয়ের ব্যাগ থেকে টাকা চুরি করতে গিয়ে ধরা পড়ে। চুপচাপ দাঁড়িয়ে আছি। তাই তুমি বলছো নীল চোর, তাই না? হুম। তাহলে সে আমার অফিসে গত 5 বছর ধরে কাজ করছে। কই, কখনো তো একটা টাকাও চুরি করেনি। আর কে নীলের বউ তুমি কি জানো? হুম। যে নীলের বউ সে খুব লাকি। কেন? ফকিরের বোর আবার কেমনে লাকি হয়? নীল এখন আর ফকির নয়, সে এখন অনেক বড় লোক। তার গাড়ি বাড়ি সবই আছে। সে আমার ম্যানেজার, বুঝলে? কেমনে সম্ভব? নীলের যদি বিয়ে আগে না হতো তাহলে আমার মেয়ের সাথে তার বিয়ে দিতাম। আঙ্কেল, রিতার বাসায় যাবেন কখন? একটু পরেই বাবা। তাহলে আমি বাইরে আছি। সকালে খাইছো? না, রান্না করিনি। আসো আগে খেয়ে নাও। না আন্টি, লাগবে না। চলো তো। খেয়ে বাইরে চলে আসলাম। দেখলাম ফুচকাওয়ালা এসেছে। তাকে দেখে চাচার কথা মনে পড়ে গেল। চোখে পানি মুছে নিধিকে খুঁজতে লাগলাম। দেখলাম নিশার সাথে দাঁড়িয়ে আছে। আমি নিধিকে ডাক দিলাম। নিশা আমার দিকে তাকিয়ে নিধিকে আমার কাছে পাঠিয়ে দিল। আমি নিধিকে কোলে তুলে ফুচকা খাওয়াতে চলে আসলাম। গিয়ে দেখি সুমি সহ আরো কয়েকটা মেয়ে দাঁড়িয়ে আছে, সাথে রাকিবও ফুচকার জন্য। আমি গিয়ে সুমিকে বলতে লাগলাম, সুমি একাই খাবে নাকি? তোমাকে না দেখলাম মামার সাথে। এখনই আসলাম নিধিকে ফুচকা খাওয়াবো বলে। এসেছে যখন, এখন তুমি সবার ফুচকার বিল দিবা। ওকে, দিবনি। হাসিস কেন? আর তুই তো বড়লোক হয়ে গেছিস। আমি আবার কি করলাম? হাসলি কেন? পকেট ফাঁকা করেছে তখন আমার, এবার করবে তোর। পাগল, আমি গত 5 বছর ধরে ফুচকা খাইয়ে আসতেছি। সবাই চুপ করো। এমন সময় নিশা চলে আসলো। কিরে সুমি, একাই খাবি নাকি? না না, তুমি খাবা নাকি? খাইতেই তো আসলাম, কিন্তু আমি তো টাকা নিয়ে আসি নাই। আরে, টাকা তো নীল দেবে। সুমি, তোমরা খাও, তারপর আমি এসে বিল দিবনে। কই যাও? আশেপাশে আছি। সুমি, তোমরা থাকো, আমি যাই। আমার জন্য তোমরা খাওয়া কেন নষ্ট করবা? নীল আর আপু, তোমরা কেউ কোথাও যাবে না।
গেলে আমরাও চলে যাব, খাবো না তোমার ফুচকা। ওকে যাবো না। এই চাচা তাড়াতাড়ি ফুচকা দেন তো। বাবাই, আমাকে কিন্তু খাইয়ে দিবা। ওকে আম্মু। তারপর সবাই ফুচকা খেতে লাগলাম। আমিও ফুচকা খাওয়া শিখে গিয়েছি। হঠাৎ করে চোখ গেল নিশার দিকে। আগের মতো করেই ফুচকা খাচ্ছে। চোখ বন্ধ করে 2 আঙ্গুল দিয়ে একটা করে ফুচকা মুখে পুরে দিচ্ছে। দেখতে ভালোই লাগছে। বাবাই, দেখা শেষ হলে ফুচকা দাও। নীরের কথা শুনে বাস্তবে ফিরলাম। দেখলাম সবাই আমার দিকে তাকিয়ে আছে। সবাই হাসছে। আমি তো পড়ে গেলাম মহা লজ্জায়। আর নিশা তার কথায় কি বলি, সে তো এমন লজ্জা পাইছে, দেখলে মনে হচ্ছে নতুন বউ। তারপর আমি চুপচাপ নীরের মুখে ফুসকা দিতে লাগলাম। সবার খাওয়া শেষ। আমি বিল দিয়ে নীরিকে তার মায়ের কাছে যেতে বলে ভিতরে চলে আসলাম। ভিতরে এসে সবাই বসে বসে ফোন টিপছি। এমন সময় নিতার বাবা বলল, কি হলো, তুমি যাবে না রিতাকে আনতে? যাবো তো। কই, তাহলে চলো। সবাই রেডি হয়েছে? হুম। আমি আশেপাশে দেখলাম কেউ নেই। চলুন আঙ্কেল। তারপর বাইরে এসে দেখি যে নিধি আর নিশা দাঁড়িয়ে আছে। আঙ্কেল তাদের কাছে গিয়ে বলল, কিরে মা, যাবি না? যাবই তো। তাহলে এখানে দাঁড়িয়ে আছিস কেন? আর কোনো গাড়ি ফাঁকা নেই, আর একটা গাড়ি আছে যেটাতে আপনারা যাবেন। সমস্যা কি, আমাদের সাথেই চল। আমি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কথা শুনছি। বলছিলাম কি, ওই বাইকটা কার? আমার বাইক দেখিয়ে। সে তো দেখছি এটা আমার বাইক। এটা তো না মানে বলছি, আমরা বাইক নিয়ে যাই। কথাটা মন্দ বলিস নি মা, তাছাড়া গাড়িতে তো আর জায়গাও নাই। হুম। নীল, তুমি বরং বাইকে করে যাও, আর সাথে করে নীলাকে নিলে তোমার প্রবলেম হবে কি? না মানে আমি তো তাকে চিনি না। নিশার দিকে তাকালাম, দেখলাম তার মনটা খারাপ হয়ে গেছে। আর চোখের কোণে পানি চলে আসলো। হয়তো সে কখনো ভাবেনি যে আমি তাকে চিনি না, সে কথাও তাকে শুনতে হবে। এ হলো নিশা, আমার বড় বোনের মেয়ে, আর তার সাথে পিচ্ছিটা হলো তার একমাত্র মেয়ে। আর নিশা, এ হলো নীল, আমার ম্যানেজার। তোমরা তাড়াতাড়ি চলো, আমি গাড়িতে গেলাম। বলে দিদার বাবা চলে গেল। এখন আমি নিশি নীরা ছাড়া এখানে আর কেউ নেই। তারপর নিশা বলতে লাগলো, কেমন আছো? চুপ করে আছি। কি হলো, কথা বলো না কেন? আর আমাকে ইগনোর কেন করছো? গিয়ে বাইকে বসলাম। কথা বলবে না? আমাদের দেরি হয়ে যাচ্ছে, চলুন। তারপর নিশার কোনো কথা না বলে নিধিকে নিয়ে বাইকে এসে বসলো। আমিও আপন মনে বাইক চালাতে লাগলাম। আবার নিশা বলতে লাগলো, কি হলো, আমার সাথে কথা বলবে না? আপন মনে বাইক চালাতেছি। এতদিন কই ছিলা জানো? তোমাকে আমি কত খুঁজেছি। আমি চুপ করে আছি। কি হলো, কথা বলো না কেন? দেখুন, আপনি চুপ করে থাকবেন না প্লিজ, আমার ভালো লাগছে না। নিশা মনে মনে বলছে। অভিমান করে আছো সেটা আমি ভালো মতোই বুঝতে পারছি। দেখি কত অভিমান করতে পারো। তারপর নিশার কোনো কথা বলেনি। বাইক নিয়ে দিতে শ্বশুরবাড়ি যাইতে সময় লাগে মাত্র 1-1.5 ঘন্টা। আমি শর্টকাটে যাচ্ছি, তাহলে হয়তো রাস্তার বিয়ের গাড়িগুলোর সাথে যেতে পারবো। আজকে নিশার দিকে একবার ভালো মতো তাকাইছিলাম। দেখলাম সে একটা কালো রঙের শাড়ি পরেছে, যেমনই তার গায়ের রং দুধে আলতা। কালো রঙের শাড়িতে তাকে অপরূপ নায়িকাদের থেকেও কোনো অংশে কম লাগছে না। লুকিং গ্লাসে চোখ পড়তে দেখলাম নিশা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আর নিধিকে হাতের ইশারা দিয়ে কি যেন দেখাইলো। হঠাৎ করে নিধি বলল, বাবাই, দেখো আইসক্রিম। দেখছি তো, খাবা না কি আম্মু? তাই তো দেখতে বললাম। ওকে বাইক দাঁড়া করাই। ও, তার মানে নিজেকে আইসক্রিম খাইতে মনে চাইছে, তাই মেয়েকে দিয়ে বাইক দাঁড় করানোর প্ল্যান করলো। তারপর আমি বাইকটা পাশে দাঁড় করালাম। তারপর আইসক্রিম ওয়ালার কাছে গেলাম। নিধি আর নিশা বাইকের পাশে দাঁড়িয়ে আছে। আমিও কম কিসে, আমি 3টা আইসক্রিম নিয়ে চলে আসলাম নিধিদের কাছে। এসে আমি নিধিকে একটা দিয়ে আরেকটা আমি খেতে লাগলাম। নিশাকে দিলাম না। নিশা মনে মনে বলছে, আমি আইসক্রিম ওয়ালাকে দেখিয়ে দিলাম আর আমাকে দিল না, দাঁড়া মজা দেখাচ্ছি। আইসক্রিম খাচ্ছি, এমন সময় নিশা এমন একটা কাজ করলো যা আমার কল্পনা বাহিরে ছিল, যা আমি কখনো ভাবতে পারিনি। নিশা দৌড়ে এসে আমার হাত থেকে আইসক্রিম কেড়ে নিয়ে খাইতে শুরু করলো। আমি তো পুরাই মদন হয়ে গেলাম। আমার হাত মুখের সামনে, কিন্তু কোনো আইসক্রিম নেই। আমি বললাম,
এটা কি হলো? কই কি হলো? এটা আবার কেমন ভদ্রতা? তিনজন থাকতে দুজনের জন্য নিয়ে আসাটা কি আবার কেমন ভদ্রতা? ধুর, এমন সময় দেখলাম একটা হ্যাক্স গাড়ি এসে আমার সামনে থামলো। তারপর ভিতর থেকে কয়েকজন বেরিয়ে আসলো। দেখলাম সুমি, রাকিব সহ আরো কয়েকজন। তারা আমাদের কাছে এসে বলতে লাগলো, তাই তো বলি, আমাদের গাড়িতে নিশা ভাবি আর নীল নাই কেন? নিশা আপু, এটা কি হলো? কই কি হইলো? নীলের আইসক্রিম কে নিলে কেন? ওই সেই কথা কি তোরে বলা লাগবে নাকি? বাবা, আর নীল বউ বাচ্চা নিয়ে একাই খাবা? আমাদের খাওয়াবা না? ওই যে আইসক্রিম লাগিয়ে খাও। নিরি, তোমার আব্বুকে বলো আমাদের দেরি হয়ে যাচ্ছে। নিরে চলো তো, থাকলে পকেট ফাঁকা হয়ে যাবে। আমরা সবাই এখানে, তাহলে দেরি কিভাবে হবে? অমনি দেরি হবে ভাই বলেই বাইক স্টার্ট দিলাম। তারপর বাইকটা আবার আগের গতিতে চালাতে শুরু করলাম। আমি চুপচাপ বাইক চালাতে লাগলাম। হঠাৎ করে নেশা বলে উঠলো, আমাদের সাথে কথা বলো না কেন? দেখুন আপনি প্লিজ চুপ করে বসে থাকুন তো। কেন চুপ করব? তুমি আমার সাথে কথা বলো না কেন? একটা চোরের সাথে একা কেন কথা বলা লাগবে বলেন? কি হলো, চুপ কেন? জানি এটার উত্তর আপনার কাছে নেই। ভুল হইছে। বাহ, আমিও তখন কত করে বলেছিলাম একটা কথা বলার ছিল, কিন্তু আপনি বলেছিলেন পরে কথা বলবেন, তাই আমি কি টাকাটা নিয়েছিলাম। সরি। ব্যাস, একটা সরি বললেই হয়ে গেল? আমি কতবার সরি বলেছিলাম। আমার ভুল হইছে, আর মানুষ মাত্রই তো ভুল করে। তাহলে আপনি মানুষ আর আমি গরু ছাগল, যে ভুল করলে ক্ষমা নেই। চুপ কেন? তারপর আর কোনো কথা বলেনি, আর নিধি শুধু বসে বসে আমার কথা শুনছিল। চলে আসলাম বিয়ে বাড়ি। বাইকটা সাইডে রেখে নিধিকে নিয়ে চলে আসলাম রিতার কাছে। দেখলাম রিতার ডাইনিং রুমে বসে বসে কয়েকজনের সাথে আড্ডা দিচ্ছে। আমাকে দেখে বলতে শুরু করলো, কি ব্যাপার, আপনি এখানে কেন? আমি এখানে কেন মানে? আর আপনি করে কেন বলছো? গতকাল চলে গেলে কেন? এমনি, সরি। ওকে। আরে নিশা আপু, কেমন আছো? ভালো। আর তুমি? ভালোই আছি। আর মানুষগুলো কই? আসছে গাড়িতে করে। বাবা, আমাকে বলে নাও। নিচ্ছি আম্মু। কি? নীল, নিশা আপুর মেয়ে তোমাকে আব্বু কেন ডাকলো? এটা আমার মেয়ে। তার মানে তুমি নিশা আপুর স্বামী? হুম। নিশা আপুর মতন ভালো একটা মেয়ে তোমার সাথে এমন কেন করেছে? হ্যাঁ। আপু তো এমন কিছু করার মেয়ে নয়। হয়তো তোমার থেকে সে কখনো আশা করেনি যে তুমি এমন একটা কাজ করবে। আমি তো তাকে বলে টাকাটা নিতে চেয়েছিলাম, কিন্তু সে তো শোনেনি আমার কথা। নীল, আমার লাস্ট একটা কথা রাখবা? বলো। তুমি সব ভুললে আবার নীলা আপুকে মেনে নাও। কেন মেনে নেব? আমার সাথে কি সে কঠিন করেছে? আমার কষ্টটা সে বুঝেনি? না, ঠিক করেনি, কিন্তু সে এই কাজটা করেছে রাগে। কারণ সে হয়তো কখনো ভাবেনি যে তুমি এমন একটা কাজ করবা। আর নিশা আপু সেই ছোটর থেকে এমন রাগী, কখন কি করে কেউ বোঝে না। তাহলে কি আমার কথাটা রাখবে? ওকে, আমরা কথা বলছি। এমন সময় সুমির, নিশা সহ আরো কয়েকজন আসলো। নীল, আমাকে ক্ষমা করে দাও। থাক, এখানে আর ক্ষমা চাইতে হবে না। নীল তো আমার কথা শুনছে না। বাসায় গিয়ে শুনবো নে। এখানে নাকি বাড়ি কিনেছো? কে বললো? সুমি বলছে। আর আমি আজকে তোমার বাসায় থাকবো। আগে সব ভুলে যাও, এখন থেকে নতুন জীবন শুরু। হ্যালো বন্ধুরা, গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, প্রিয় মানুষদেরকে এই গল্পটি শোনাতে অবশ্যই গল্পটা শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।